মাসখানেক আগের ঘটনা। হঠাৎ আমাকে সিউড়িতে যেতে হলো বুবুনের বিয়েতে। বুবুন অনেক দিন আগে থেকেই আমাকে বলে রেখেছিল। ও বলেছিল, তোমাকে কিন্তু আসতেই হবে জয়ন্তদা, তুমি না এলে আমার তো বিয়েটাই হবে না। আমার বিয়েতেও থাকতে হবে, তারপরে আমার বউ ভাতেও থাকতে হবে। আমি হেসে বলেছিলাম, কেন রে, বিয়ের মণ্ডপে হঠাৎ করে আবার আমাকে ছাতনাতলায় তুলে আমার গলাতেই আবার। খিলখিল করে হেসে উঠেছিল বুবুন। হাসতে হাসতে বলেছিল, সত্যিই জয়দা, তুমি পারো বটে। তারপরেই ও বলে ওঠে, আমি কোনো কথা শুনতে চাই না, তোমার আশা চাই চাই। তুমি না এলে আমার ফটোগুলো কে তুলবে শুনি? তাছাড়া তাছাড়া এখানে এলে তোমারই লাভ হবে। গল্প, অনেক গল্পের উপাদান পাবে তুমি। গল্প? কেন, কিভাবে? বাব্বা, না থাক, এখন বলবো না, তুমি আগে এসো, তারপরে নিজেই সব শুনবে। কেমন? এই তুই কাকুর কথা বললি বলে মনে পড়লো, এখন কাকু কেমন আছে রে? আরে তুমি তো এসো আগে, রাখি কেমন? তোমাকে কিন্তু আসতে হবে, টাটা। বুবুন ফোনটা রেখে দিয়েছিল। সেদিনের পর থেকে আমি ভাবছিলাম বুবুনের বিয়েতে যাওয়াটা ঠিক হবে কিনা। আসলে একটা সময় আমার বুবুনকে খুব ভালো লাগতো। বুবুন আমার থেকে 7 বছরের ছোট। ছোটবেলায় একরকম ছিল সব কিছু, কিন্তু যখন ও বড় হয়ে উঠতে শুরু করে, যখন ওর 15 বছর বয়স, যখন ও আমার কাছে ইতিহাস আর বাংলাটা পড়তে আসতো, তারপর থেকে ওকে আমি অন্য নজরে দেখতে শুরু করি। ওর মুখ ভর্তি উজ্জ্বল হাসি, ওর আনন্দ, ওর সুখ, ওর দুঃখ, ওর অভিমান, ওর রাগ করা, আমি সব কিছু বুঝতে পারতাম। কিন্তু কোনোদিন সাহস করে আমি ওকে সেই কথাটা বলতে পারিনি। আর এখন সেই বুবুনের বিয়ে, চোখের সামনে আমাকে দেখতে হবে ও অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছে। সেটা কি আমি দেখতে পারবো? না না, আমার যাওয়াটা ঠিক হবে না। এরকম তো না যে আমি না গেলে ওর বিয়ে হবে না, পরে কিছু একটা অজুহাত দিয়ে দেওয়া যাবে না হয়। এই সব ভেবে আমি যাব না ঠিক করে নিয়েছিলাম, কিন্তু তবুও শেষে আর নিজেকে সামলাতে পারলাম না। খুব ইচ্ছে হচ্ছিল বুবুনকে বিয়ের সাজে দেখতে, কনে হিসেবে দেখতে। তাই অবশেষে আমি ট্রেনে উঠে বসলাম। ট্রেনে উঠে দরজার কাছে আমি দাঁড়িয়েছিলাম। বাইরে থেকে হু হু করে হাওয়া ভেসে আসছিল। সেই হাওয়াতে আমার মনের ভেতরে জমে থাকা বুবুনের সাথে কাটানো সময়ের সব পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছিল আমার চোখের সামনে। আমি হাসছিলাম, ভেতরে একটা কষ্ট দলা পাকিয়ে উঠছিল। তবুও কল্পনার চোখে যখনই আমি ফিরে যাচ্ছিলাম সেই পুরনো সময়ে, আমার মুখে হাসি ফুটে উঠছিল। অবশেষে আমি সিউড়িতে এসে নামি সকাল 7:30টার সময়। তারপরে বুবুনের দেওয়া ঠিকানাটা টোটো চালককে বলে বিয়ে বাড়িতে এসে হাজির হই। বুবুনের যার সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটাও একই শহরের বাসিন্দা। ছেলের বাড়িতে তখন হই হই ব্যাপার। তার মাঝে আমার নিজেকে কীরকম ওড ম্যান আউট মনে হচ্ছিল। এক পাশে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় যাব। বুবুনকে ফোন করব, ও তো ভীষণ ব্যস্ত থাকবে এখন। ওর বাড়ির কেউ কি নেই এখানে? তখনই আমি বুবুনের গলার আওয়াজ পেলাম। ছাদ থেকে ও আমার নাম ধরে ডাকছে, জয়দা, জয়ন্তদা, ভেতরে চলে এসো। আমার গায়ে হলুদ হবে একটু পরে, তাড়াতাড়ি। আমি ওপরে গেলাম। চারিদিকে সবাই হাসছে, আনন্দ করছে। সবাইকে দেখে মনে হচ্ছিল যেন এক ঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর বুবুন হচ্ছে ওদের মধ্যে সব থেকে রঙিন। ও আমাকে দেখেই বন্ধু বান্ধবীদের ছেড়ে আমার কাছে এসে আবদার করে জিজ্ঞেস করে, ক্যামেরা এনেছো তো? আমার খুব ভালো কয়েকটা ফটো তুলে দাও দেখি, দেখি তুমি কেমন ফটোগ্রাফার হয়েছো। প্রায় ঘন্টাখানেক পরে যখন সবাই দুপুরে খেতে বসেছে, তখন বুবুন আমাকে নিজে খাওয়ার জায়গায় নিয়ে আসে। বুবুনকে তখন কি সুন্দর লাগছিল। অদ্ভুত এক মায়াতে আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ও আমার পাশেই দাঁড়িয়েছিল, আমার কনুইটা ধরে। ওর সারাটা শরীর থেকে ভেসে আসছিল চন্দনের মন মাতানো আবেশ পড়া গন্ধ। আমি ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছিলাম, কাঁপছিলাম। অনেক কষ্টে নিজেকে শান্ত রেখেছিলাম আমি। বুবুন হঠাৎ ওর বাবাকে দেখতে পেয়ে বলে, জয়ন্তদা, তোমাকে আমি বলেছিলাম না গল্পের অনেক উপাদান দেব? এই দেখো। আমি অনেক দিন পরে কাকুকে দেখলাম।
কাকুকে দেখে খুব ভালো লাগলো। মাঝখানে কাকু ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। বছরখানেক আগে কাকু আত্মহত্যা করতে গিয়েছিল। সেই সময় কাকুর শরীর খুব ভেঙে গিয়েছিল, কিন্তু এখন কাকু সেই যেন আগের মতো হয়ে গেছে। বুবুন বলেছিল যে ওর মা মারা যাওয়ার পরে ওর বাবা অবসাদে চলে গিয়েছিল, সেখান থেকেই নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিল। আমি কাকুর কাছে গেলাম। কাকু আমাকে দেখেই বলে ওঠে, এই তো তুই চলে এসেছিস। আমি তো বুবুনকে বলেছিলাম তোকে ডাকতে, কিন্তু তুই যা ব্যস্ত, ভেবেছিলাম যে তুই হয়তো আসতেই পারবি না। খেয়েছিস? তারপরেই হঠাৎ কাকু আমার ঘাড়ের পেছন দিকে তাকিয়েই হেসে বলে, একটু পরে তোর সাথে কথা বলছি, বলেই কাকু পেছনের দিকে চলে গেল। বুবুন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, চলো এবার তোমাকে আসল জায়গাতে নিয়ে যাচ্ছি। আমি তখন মনে মনে বলছি, বুবুন তুই এভাবেই আমার পাশে থেকে আমার হাত ধরে থাকলে আমাকে যেখানে নিয়ে যাবি আমি চলে যাব। হাত ঘুরিয়ে কিছুটা পেছনের দিকে গিয়ে একটা জায়গাতে দাঁড়ালাম আমরা। বুবুন আমাকে বলে, বাবাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু বাকি ওনারা তো সবাই ঠিক বলছে, ওনারা কেউ চোখে দেখতে পান না। এবার তুমি আমার সাথে আমার ঘরে চলো দেখি, ওখানেই বসে খেও। তোর রুমে? মানে? আরে আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? এখানে এই গরমে দাঁড়িয়ে থাকলে আমার হাত পা ট্যান হয়ে যাবে, বুঝলে? বিয়ের কোণে যদি এই অবস্থায় মণ্ডপে বসে সেটা কি ঠিক হবে? তাছাড়া একটু পরেই পার্লার থেকে দুজনে চলে আসবে, আমাকে সাজাবে ওরা। এখানে দাঁড়িয়ে ভালো করে কথাও বলা যাবে না, বুঝলে? আমি বুবুনের রুমে চলে এলাম। আসার সময় বুবুন একজনকে ডেকে আমাকে খাবার পাঠিয়ে দিতে বলল। ওর রুমে এসে বসার পরে বুবুন ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে শাড়ির আঁচল দিয়ে ওর কপালের ঘাম মুছে বলল, তুমি তো বাবার কথাটা জানোই। বাবা ওই যে নিজেকে শেষ করে দিতে গিয়েছিল, তারপরে বাবা যে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার এই আগের মতো অবস্থায় ফিরে এসেছে, এই সব কিছুর পেছনে একজন মানুষ আছেন, আর সেই মানুষটিও অন্ধ ছিলেন। বাবা সুস্থ হয়ে ফিরে আসার পরে এখানে একটা ব্লাইন্ড স্কুল নিয়মিত যাওয়া আসা করেন। সেখানে এই রকম কয়েকজন বয়স্ক মানুষদের সাথে বাবার বন্ধুত্ব হয়েছে। ওনাদেরকেই বাবা আজ আমার বিয়েতে ইনভাইট করেছে স্পেশাল গেস্ট হিসেবে। মানে, ওখানে কাকুর সাথে কি হয়েছিল তুই জানিস কিছু? সেটাই তো বলছি, তোমার গল্পের উপাদান। বুবুনের কথা শেষ হতে না হতেই খাবার চলে আসে। বুবুন বিছানার ওপরে আমাকে বসিয়ে ওর টেবিলের ওপর থেকে একটা থালা বের করে এনে বলে, দাঁড়াও আমি তোমার প্লেটটা সাজিয়ে দিই আগে। নিজের হাতে আমি তোমাকে সবটা বেড়ে দিই, তারপর তুমি আমার সামনে বসে খাও। আমি বাবার গল্পটা বলছি, খেতে খেতে শোনো। তোমাকে একটু ঘি দিই? আমি খেতে শুরু করার পরে বুবুন বলে ওঠে, বাবা ওই 5তলা বাড়ির ওপর থেকে ঝাঁপ দেওয়ার পরে বাবার অনেকগুলো হাড় ভেঙে যায়। বাবা ওই সময় খুব কান্নাকাটি করত। ওই সময় বাবার বাঁচার ইচ্ছে একদম চলে গিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, সব সময় মুখ ভার করে বসে থাকতো আর মায়ের কথা ভাবতো। বিড়বিড় করে মায়ের নাম নিয়ে বলতো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি, চিন্তা করো না। ওই সময় বাবা হসপিটালে অনেক দিন ভর্তি ছিল। বাবা যে রুমে ছিল সেই রুমে 2টো বেড ছিল। বাবার তো সারা শরীরে তখন ব্যান্ডেজ। বাবাকে চিত হয়ে শুয়ে থাকতে হতো, কোনো দিকে মাথা ঘোরাতে পারতো না। বাবার পাশের বেডে যে ভদ্রলোক ছিলেন, উনি প্রতিদিন সকালে আর বিকেলে নার্সকে ডেকে হুইল চেয়ার করে রুমের অন্য প্রান্তে জানালার কাছে গিয়ে 1 ঘন্টা ধরে বসে থাকতেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন জানালার দিকে। তারপরে বাবার পাশের বেডে শুয়ে ওই ঘণ্টাখানেক ধরে বাইরে কি দেখলেন সেই সব বর্ণনা দিতেন উনি। সেই ভদ্রলোক বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে জলে ভেজা রাস্তার ওপরে। পৃথিবীটা কত সুন্দর, কি রঙিন, কত লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে, হাসছে, আনন্দ করছে। জীবনটা কি ভীষণ সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। ঈশ্বরের অশেষ কৃপা যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। বাবা প্রথমে খুব বিরক্ত হতো, কিন্তু পরের দিকে ধীরে ধীরে বাবার মনোভাব পরিবর্তিত হতে শুরু করে। বাবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, মনের জোর ফিরে পায়।
ভেতর থেকে নিজের ভালো হওয়ার চেষ্টা করে বাবা। অবসাদ চলে যায়। হঠাৎ একদিন পাশের ভদ্রলোক মারা গেলেন। বাবা তখন অনেকটা সুস্থ, যদিও নিজে থেকে উঠে বসতে পারে না তখনও। পাশের বিছানার ভদ্রলোকের কথা শুনে বাবা খুব ভেঙে পড়ল। কয়েকদিন পরে বাবা উঠে বসতে শুরু করে। তখন নার্সকে বাবা অনুরোধ করলো বাবাকে যেন জানালার পাশের বেডে থাকতে দেওয়া হয়। বাবাকে পাশের বেডে দেওয়া হলো। বিকেলে বাবা নার্সকে বলল হুইল চেয়ারে বসিয়ে বাবাকে যেন জানালার ধারে নিয়ে যাওয়া হয়। অনেক আশা নিয়ে কনুইতে ভর দিয়ে বাবা জানালায় চোখ রাখে। বাবা চমকে ওঠে। জানালার পাশে তো পাশের বাড়ির সাদা দেওয়াল, আর তো কিছুই দেখা যাচ্ছে না সেখান থেকে। বাবা তাড়াতাড়ি নার্সকে ডেকে জিজ্ঞেস করলো, এখানে তো দেওয়াল ছাড়া কিছুই নেই। ওই আগের ভদ্রলোক, তিনি আমাকে ওইসব গল্প কি এমনিই বলতেন? সুন্দর ফুল, প্রাকৃতি, পাখির বর্ণনা, সূর্যাস্ত, বৃষ্টি, এসবের মানে কি? নার্স হাসি মুখে উত্তর দিল, আসলে উনি অন্ধ ছিলেন, চোখে একটুও দেখতে পেতেন না। তার উপরে উনি ছিলেন ক্যান্সারের শেষ স্টেজে। উনি জানতেন যে উনি মাত্র কয়েকটা মাসের অতিথি। আপনার কথা জানার পরে আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এই সব গল্প শোনাতেন উনি। আজ যে আপনি ফিরে এসেছেন বা আবার আগের মতো হয়েছেন, মেয়েকে দেখে কথা বলছেন, জীবনে ফিরে যেতে চাইছেন, এই সব কিছুর ক্রেডিট ওনার। উনি না থাকলে এত তাড়াতাড়ি হয়তো আপনার রিকভারি হতো না। বুবুন চুপ করে। আমি খাওয়া থামিয়ে ওর কথাগুলো শুনছিলাম। তারপরে বললাম, অপূর্ব একটা জীবনের গল্প। সত্যি, এক মৃত্যুপথযাত্রী মানুষ, সে আর একজনকে বেঁচে থাকার গান শুনিয়ে গেল। অসাধারণ। একটু পরেই পার্লার থেকে কয়েকজন বুবুনকে সাজাতে চলে আসে। বুবুনের বিয়েটা খুব ভালোভাবে কেটে যায়। আমি ওর অনেকগুলো ফটো তুলেছিলাম। ফিরে আসার আগেই বুবুনের সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, তখন বুবুন আমাকে একপাশে নিয়ে বলল, একটা কথা বলবো জয়দা? তোমাকে আমার সামনে বসিয়ে তোমাকে খাবার বেড়ে দেব, তারপর সেটা তুমি খাবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। কোনো দিন তোমাকে বলতে পারিনি, সাহস হয়নি আসলে। খুব ভালো থেকো জয়দা। তারপরেই বুবুন পেছনে বান্ধবীর দিকে তাকিয়ে চেঁচিয়ে হেসে চলে গেল। ও হাসলেও আমি ওর চোখ ভর্তি জল দেখেছিলাম তখন।